1 এবং 3 এর মধ্যে মিলগুলো কি, এরা আকারে বড় হয়, এদের একের অধিক ইউনিট থাকে এবং এরা সাধারণত এন্ডোনিউক্লিয়াস এবং মিথাইলেজ এই দুই ধরনের অ্যাক্টিভিটিস দেখাতে পারে। এদের মধ্যে আবার পার্থক্য রয়েছে, যে কারণে এদেরকে আলাদা করা হয়েছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে সাধারণত টাইপ 1 যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস গুলো রয়েছে, তাদেরকে যে নির্দিষ্ট সিকোয়েন্সকে কাটতে বলা হয়, সেখান থেকেও তারা আরো 1000 বেস পেয়ার বেশি কাটতে পারে। মানে লেফটে অথবা রাইটে, ধরো একটা নির্দিষ্ট সিকোয়েন্স দেওয়া আছে, ওই নির্দিষ্ট সিকোয়েন্সের বাইরে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কাটার কথা, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে তাদের যে নির্দিষ্ট সিকোয়েন্সকে কাটতে পারার কথা, তার বাহিরেও তারা আশেপাশ থেকে আরো 1000 বেস পেয়ার পর্যন্ত কাটতে পারে। তাহলে আমরা যখন কোনো এন্ডোনিউক্লিয়াসকে অ্যাপ্লাই করব এবং যে নির্দিষ্ট সিকোয়েন্সকে কাটতে বলবো, সে যদি সেটার বাইরেও আরো 1000 বেস পেয়ারের এদিক ওইদিক কেটে দেয়, তাহলেও তো আমি রেজাল্ট কিন্তু অ্যাকিউরেট পাবো না। সে কারণেও কিন্তু আসলে এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস গুলোকে রিসার্চের সময় খুব একটা ব্যবহার করা হয় না। বিভিন্ন নির্দিষ্ট স্পেসিফিক কোনো প্রয়োজনে, যেখানে ডিএনএ কাটার দরকার পড়ে, সাথে স্টপ করারও প্রয়োজন পড়ে, বা একটু এদিক ওইদিক বেশি কাটলে প্রবলেম নাই, সেই ধরনের রিসার্চ গুলোতে শুধুমাত্র এদেরকে অ্যাপ্লাই করা হয়। আদারওয়াইজ অ্যাকিউরেট রেজাল্ট পাওয়ার জন্য তাদেরকে অ্যাপ্লাই করা হয় না। তারপরে কি বললাম তাহলে, যে টাইপ 1 যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আছে, তারা নির্দিষ্ট যে সিকোয়েন্সকে কাটতে পারার কথা, তার বাহিরেও আরো আশেপাশ থেকে আরো 1000 বেস পেয়ার পর্যন্ত তারা কাটতে পারে। কিন্তু টাইপ 3 যেটা রয়েছে, বললাম যে পার্থক্যটা ওদের এখানেই, যে টাইপ 3টাও কিন্তু আসলে তাদের নির্দিষ্ট যে সিকোয়েন্সকে কাটতে পারার কথা, সেটার বাইরেও ওরাও কিছু সিকোয়েন্সকে বেশি কাটে, সেখানে কিন্তু একটু কম, মাত্র 25 বেস পেয়ার। সেটা টাইপ 1টা যেমন হচ্ছে আরো 1000 বেস পেয়ারকে বেশি কাটতে পারতো, কিন্তু টাইপ 3 এর ক্ষেত্রে দেখা গেছে যে সেটা আসলে মাত্র 25 বেস পেয়ার এক্সট্রা কাটতে পারে। তার মানে এরাও বেশি সিকোয়েন্স কাটে, কিন্তু টাইপ 1 এর থেকে দেখো একটু কম টাইপের, মানে একটু কম বেস পেয়ারকে কাটতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে এদেরকে আলাদা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এবং এই দুটোর ক্ষেত্রেই সাধারণত যখন এদেরকে রান করানো হয়, এদের এক্সট্রা করে এটিপির দরকার হয়। আই মিন এনার্জির জন্য এদের অবশ্যই এক্সট্রা করে এটিপির প্রয়োজন হয়। এদের বাইরে থেকে এনার্জিটা সাপ্লাই দিতে হয়, কাজ করার জন্য এটিপির প্রয়োজন পড়ে। কিন্তু দেখো, এখন যেটা বলবো টাইপ 2টা ইউনিক কেন? তার কারণ হচ্ছে টাইপ 2 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস গুলো সাধারণত আকারে ছোট হয়ে থাকে এবং এদের সাধারণত খুব একটা মাল্টি সাব ইউনিট থাকে না। মাল্টি সাব ইউনিট থাকে না বলেই এরা শুধুমাত্র একটা কাজে নির্দিষ্ট করে করতে পারে, এবং এরা এরা সাধারণত যে কোনো ধরনের এটিপি ছাড়াই নিজেরাই নিজেদের মতো করে কাজ করতে পারে। এদের জন্য বাহিরে থেকে আলাদাভাবে কোনো এটিপি সাপ্লাই দেওয়ার প্রয়োজন পড়ে না। তার মানে এরা নিজেরাই নিজেদের এনার্জির সোর্স হিসেবে কাজ করতে পারে। তো এই সব কারণে, এবং তারা শুধুমাত্র যে সিকোয়েন্সকে কাটতে বলার কথা, যে তুমি শুধুমাত্র এই নির্দিষ্ট সিকোয়েন্সটাকে কাটবে যদি বলে দেওয়া হয় বা তাকে সেট করে দেওয়া হয়, তখন সে সেই নির্দিষ্ট সিকোয়েন্সকেই শুধু কাটে। তার বাহিরের কোন সিকোয়েন্সকে সে একটা মানে এক্সট্রা বেস পেয়ারকেও সে কাটে না। এই কারণেই শুধুমাত্র রিসার্চের একদম অ্যাকিউরেট রেজাল্ট পাওয়ার জন্য বা নির্দিষ্ট কোনো সিকোয়েন্সকে একদম জায়গা মতো কাটতে হলে এই টাইপ 2 রেস্ট্রিকশন নিউক্লিয়াসটা ব্যবহার করা হয়। কেন বললাম? তারা আকারে ছোট, তাদেরকে নিয়ে রান করানো সহজ, তাদের মাল্টি সাব ইউনিট নেই বলে তাদের কাজের অ্যাক্টিভিটিস কম, এবং তারা শুধুই মাত্র ডিএনএ নির্দিষ্ট সিকোয়েন্সকে কাটার কাজে ব্যবহৃত হয়, এবং তাদের জন্য এক্সট্রা করে এটিপিও সাপ্লাই দিতে হয় না। তো এত কিছু সুবিধা পাওয়া যাচ্ছে বলেই আমরা টাইপ 2 রেস্ট্রিকশন নিউক্লিয়াসটাকে এই ক্লোনিং এর ক্ষেত্রে স্পেশালি ব্যবহার করে থাকি। তো এই গেল হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কাকে বলে এবং তার টাইপস। এখানে দেখো আরেকটা টপিকস আছে, একটা টেবিল দেখা যাচ্ছে যেখানে 9-1 লেখা একটা টেবিল, যে সাম এনজাইমস ইউজড ইন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আচ্ছা, তার মানে হচ্ছে যে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এখানে আসলে শুধুই যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ব্যবহৃত হয় এরকম নয়, অনেক ধরনের এনজাইম এই ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তার মানে একটা তো একটা লং মেকানিজম, এই মেকানিজমের বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন ধরনের এনজাইমের প্রয়োজন পড়ে। সেই এনজাইম গুলোই আমাদের ডিএনএ এর বিভিন্ন ফাংশন গুলোকে নিয়ন্ত্রণ করে থাকে আসলে। সেগুলো একটু দেখি যে এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে কোন কোন ধরনের এনজাইম ব্যবহৃত হয় এবং তাদের ফাংশন কি। প্রথমে দেখো একটা দেওয়া আছে টাইপ 2 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। ওই যে আমরা বলেছিলাম টাইপ 2টাকে আমরা মেইনলি ব্যবহার করে থাকি
কেন ব্যবহার করে থাকি তার বৈশিষ্ট্যের কারণে সেটা আমরা দেখেছি। এই টাইপ 2 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা কি করে, যে ডিএনএ কে একটা নির্দিষ্ট সিকোয়েন্সে কাটবে, তার মানে একে দরকার হয়। এরপরে আরেকটা রয়েছে ডিএনএ লাইগেজ। আমরা এটাও পড়েছিলাম যে ডিএনএ লাইগেজটা দুটো ডিফারেন্ট জিনকে একসাথে জোড়া লাগানোর কাজে দরকার পড়বে। এই লাইগেজটা তাহলে কি করবে, যে দুটো ডিফারেন্ট ডিএনএ যে ফ্র্যাগমেন্ট থাকবে তাদেরকে একসাথে জোড়া লাগাবে। এরপর হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ আবার 1, 2 এবং 3 তিন টাইপের হয়ে থাকে। এদের মধ্যে ডিএনএ পলিমারেজ যে 1টা আছে, এটাই আসলে মেইনলি ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন রকমের ডিএনএ সিনথেসিসের জন্য। কিরকম, যে এদের যদি আমরা জানি ডিএনএটা সাধারণত 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে রান করে। ডিএনএ কিন্তু 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে না, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে রান করে। তো এই সেটাকে আমরা বলি ফরওয়ার্ড। যদি 3 থেকে 5 প্রাইমের দিকে কোনো ডিএনএ রান করে সেটাকে আমরা বলি রিভার্স। তো যখন হচ্ছে এই ফরওয়ার্ড কন্ডিশনে লাস্টের এন্ডটাকে কিন্তু আমরা 3 প্রাইম এন্ড বলি, যেহেতু 3 প্রাইমটা লাস্টে থাকছে এজন্য তাকে 3 প্রাইম এন্ড বলা হচ্ছে, বা টার্মিনাল এন্ডটা। এই টার্মিনাল এন্ডে যদি কোনো নতুন বেস পেয়ার যুক্ত করতে হয়, সেই কাজটা করে থাকে কিন্তু আমাদের ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 1 তার মানে একটা ডিএনএ কে লম্বা বানানোর জন্য, আই মিন তার সাথে বিভিন্ন বেস পেয়ার যুক্ত করে করে তার চেইনটাকে লং করে দেয়, বা ডিএনএ সিনথেসিসটাকে কমপ্লিট করে তারা। এই জন্য ডিএনএ তাহলে পলিমারেজ 1টাও দরকার হবে, কারণ একটা ডিএনএ কে সিনথেসিস করতে হলে তো অবশ্যই ডিএনএ পলিমারেজ 1টা প্রয়োজন পড়বে। এরপরে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তোমরা ট্রান্সক্রিপ্টেজ এনজাইম তো জানোই যে নরমালি ট্রান্সক্রিপশনের সময় যখন হচ্ছে আমরা ডিএনএ থেকে আরএনএ তৈরি করি, তখন কিন্তু সেটাকে আমরা ট্রান্সক্রিপশন বলে থাকি। এবং এই ডিএনএ থেকে আরএনএ তৈরি করার সময় যে এনজাইমটা আসলে মেইনলি কাজ করে থাকে সেটাই হচ্ছে ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। এখন নরমালি তো আমরা জানি যে ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা ডিএনএ থেকে আরএনএ তৈরি করে থাকে, কিন্তু অনেক সময় আমাদেরকে আরএনএ থেকেও কিন্তু ডিএনএ তৈরি করতে হতে পারে। তো এই আরএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিতে যে এনজাইমটা কাজ করে থাকে সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তার মানে উল্টো ঘটনা ঘটলেই সেটা রিভার্স, তাই না? ডিএনএ থেকে আরএনএ তৈরি হলে সেটা ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে ডিএনএ তৈরি হলে সেটা রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে এনজাইম যদি লাগে ট্রান্সক্রিপ্টেজ, আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে এনজাইম লাগবে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ইয়েস। তো সেইটা কিন্তু আসলে এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে অনেক বেশি ব্যবহৃত হয়ে থাকে। এরপরে হচ্ছে পলিনিউক্লিয়েজ কাইনেজ। পলিনিউক্লিয়েজ কাইনেজটা কি? কাইনেজ এখানে একটু বলে রাখি, কাইনেজ এনজাইম যদি কোথাও কোনো কাইনেজ নাম দেখো তাহলেই ধরে নেবে যে সেখানে তারা কোনো ফসফেট গ্রুপ অ্যাড করবে। কাইনেজ এনজাইমটার মেইনলি কাজই থাকে যে কোনো জায়গাতে ফসফেট গ্রুপ অ্যাড করা। এটা তাদের, যেমন আমরা জানি যে ডিএনএ তে একটা ফসফেট গ্রুপ দরকার হয়, ডিএনএ তে ফসফেট গ্রুপ ছাড়া মানে একটা সুগার মলিকিউল ছাড়া তারা কাজ করতে পারে না, মানে কমপ্লিট হয় না। তো সেই ক্ষেত্রে এই পলিনিউক্লিওটাইড যে কাইনেজটা রয়েছে, এই পলিনিউক্লিওটাইড কাইনেজটা কিন্তু সাধারণত দেখা যাচ্ছে যে কোনো একটা ডিএনএ সিকোয়েন্সের যে 5 প্রাইম এন্ডে রয়েছে, এরা কিন্তু নরমালি কিন্তু যে ফসফেট গ্রুপগুলো তারা কিন্তু 3 প্রাইম এন্ডে না, ম্যাক্সিমামই 5 প্রাইম এন্ডে যুক্ত থাকে। তো এরা 5 প্রাইম এন্ডে কিন্তু ডিএনএ কে সিনথেসিস কমপ্লিট করার জন্য তাদের সাথে একটা ফসফেট গ্রুপ অ্যাড করে দেয়। তো এটা হচ্ছে তাদের কাজ। তার মানে পলিনিউক্লিওটাইড কাইনেজ গুলো হচ্ছে ফসফেট গ্রুপকে অ্যাড করবে একটা ডিএনএ সিকোয়েন্সের 5 প্রাইম এন্ডে। এরপর হচ্ছে টার্মিনাল ট্রান্সফারেজ। টার্মিনাল ট্রান্সফারেজ, টার্মিনাল মানেই হচ্ছে এন্ড পার্ট, যেমন 5 প্রাইম হতে পারে, সেটা 3 প্রাইমও হতে পারে, তাই না? যে কোনো একটাকে আমরা এন্ড বলি। তো এই টার্মিনাল ট্রান্সফারেজ এনজাইম যেটা রয়েছে, এরা আবার সাধারণত একটা ডিএনএ সিকোয়েন্সের 3 প্রাইম যে এন্ড রয়েছে সেখানে অনেকগুলো হোমো পলিমার অ্যাড করে। হোমো পলিমারটা কি একটু ক্লিয়ার করি। তোমরা অলরেডি জানো হোমো মানে একই রকম, তাই না? আর পলিমার মানে হচ্ছে একের অধিক যদি কোনো কিছু থাকে সেটাকে আমরা পলি বলি। ন্যাচারালি সাধারণত একের অধিক হলে 2 থেকে 8 পর্যন্ত আমরা অলিগো বলি, 8-এর বেশি হয়ে গেলে তখন আমরা মেইনলি হচ্ছে সেটাকে পলি বলে থাকি। বাট যদিও অলিগোটা কিন্তু আসলে পলির মধ্যেই অন্তর্ভুক্ত। এই ক্ষেত্রে হোমোপলিমার গুলো আসলে কি? হোমোপলিমার গুলো হচ্ছে আমাদের নাইট্রোজেনাস বেস, নাইট্রোজেনাস বেসেস, যেমন অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন বা থায়ামিন, অথবা প্ল্যান্ট হলে সেক্ষেত্রে ইউরাসিল, থায়ামিনের জায়গায় ইউরাসিল হবে। ওটা কোনো বিষয় না, জাস্ট ওখানে
থায়ামিনের জায়গায় ইউরেসিল থাকে, এটাই জাস্ট পার্থক্য, বাকি সব ফাংশন সেম। তাহলে কি বললাম যে এই যে টার্মিনাল ট্রান্সফারেজ এনজাইমটা, ট্রান্সফারেজ মানেই হচ্ছে যে যারা আসলে কোনো কিছু ট্রান্সফার করতে পারে বা কোনো কিছুর সাথে কোথাও থেকে কোথাও ট্রান্সফার করে নিয়ে গিয়ে কোথাও একটা জিনিস অ্যাড করবে, সেটাই হচ্ছে ট্রান্সফারেজ। আচ্ছা, এই ট্রান্সফারেজ এনজাইমটা তাহলে কি করবে? টার্মিনাল ট্রান্সফারেজ এনজাইমটা সাধারণত একটা ডিএনএ সিকোয়েন্সের যে 3 প্রাইম এন্ডটা রয়েছে বা লাস্টের দিকের যে এন্ডটা রয়েছে, সেখানে অনেকগুলো হোমোপলিমার বা একই ধরনের বেস পেয়ার যুক্ত করবে, বেস একই ধরনের বেস যুক্ত করবে। যেমন যদি অ্যাডেনিন যুক্ত করে তাহলে শুধু এ এ এ এ এ, যদি সাইটোসিন করে তাহলে হচ্ছে শুধু সি 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 সি, থায়ামিন করলে শুধু টি আসবে, টি 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 টি, আর গুয়ানিন করলে শুধু জি 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 আসবে। তার মানে একই রকম হতে হবে, হোমোপলিমার হতে হবে। আমি যদি এ টি জি সি সবগুলো বসাই তাহলে কিন্তু সেটা হোমোপলিমার হবে না, সেটা হেটেরোপলিমার হয়ে যাবে। আর হেটেরোপলিমার যুক্ত করা যাবে না, তার কারণ হচ্ছে কোনো একটা ডিএনএ সিনথেসিসকে স্টপ করার জন্য আমরা যেমন বলেছিলাম মিথাইল গ্রুপকে অ্যাড করা যায়, একইভাবে হোমোপলিমারকে অ্যাড করেও ডিএনএ সিনথেসিসকে ব্লক করে দেওয়া যায়। এখানে যেহেতু এরা মিথাইলেজ অ্যাক্টিভিটিস রাখে না, বেশিরভাগ ক্ষেত্রে মিথাইলেজ অ্যাক্টিভিটিস গুলো থাকে না যাদের, তারা সেই ক্ষেত্রে হোমোপলিমার গুলো যুক্ত করে ডিএনএ সিনথেসিসটাকে অফ করতে হয়। তাহলে এই হোমোপলিমার গুলো অ্যাড করার কাজটা করে মেইনলি টার্মিনাল ট্রান্সফারেজ। তোমরা কিন্তু পলি এ টেইল পড়েছো কিনা জানি না, মলিকুলার জেনেটিক্স তোমাদের পড়ানো হয়েছে? জি ম্যাম, পলি এ টেইল পড়াইছিল ম্যাম। হ্যাঁ, তাহলে তো পলি এ টেইল সম্বন্ধে তোমরা অলরেডি জানো। পলি এ টেইলটা কি? সেটা তো ওই তো অনেকগুলো এ যখন একসাথে যুক্ত থাকছে, আই মিন অ্যাডেনিন বা, সেটা যদি পলি এ টেইলটা বলা হচ্ছে এ কারণে কারণ মেইনলি ডিএনএ গুলোকে স্টপ করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডেনিনটাকে ইউজ করা হয়, বা গুয়ানিন সাইটোসিন থায়ামিনটাকেও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, বাট অ্যাডেনিনটাকে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো পলি এ টেইল অর্থই হচ্ছে যে লাস্টে এরা লেজের মতো আসলে ডিএনএর সাথে এদেরকে যুক্ত করা হয়, মানে একটা এক্সট্রা ক্যাপ হিসেবে এরা যুক্ত হয়, এবং সেটা ডিএনএ সিনথেসিসটাকে অফ করে দেয়। এবং যেহেতু ওরা একসাথে অনেকগুলো এ একসাথে থাকে, সে কারণে এই টেইলটাকে পলি এ টেইল বলা হয়ে থাকে। তো এই এটাও কিন্তু আসলে একটা হোমোপলিমার। এই পলি এ টেইলটা আসলে একটা হোমোপলিমার, যারা একই রকমের আহ, একটা বেস একসাথে অনেকগুলো একটা ডিএনএ এর সাথে যুক্ত থেকে ডিএনএ সিনথেসিসটাকে স্টপ করে দেয়। তো টার্মিনাল ট্রান্সফারেন্সটা এই কাজটা করে থাকে। এরপর হচ্ছে এক্সোনিউক্লিয়াস 3। এক্সোনিউক্লিয়াস 3 গুলো কি করে? এন্ডোনিউক্লিয়াস গুলো যেমন বলেছি যে এরা ডিএনএ কে কাটতে পারে, কিন্তু এক্সোনিউক্লিয়াস যেগুলো আছে এরা আবার নিউক্লিওটাইডকে রিমুভ করে। সাধারণত এরা ডিএনএ এর কোনো 3 প্রাইম এন্ড থেকে যদি নতুন কোনো যে ধরো ডিএনএ কে ছোট করা দরকার বা ফ্র্যাগমেন্টটাকে ছোট করা দরকার, তাহলে অবশ্যই তার কিছু বেস পেয়ার কেটে বাদ দিতে হবে। তারা তাহলে যখন প্রয়োজন পড়ে সেই অনুযায়ী ডিএনএ এর যে 3 প্রাইম এন্ডের দিকে যে বেস পেয়ার গুলো রয়েছে সেই বেস গুলোকে কেটে বাদ দিতে হেল্প করে থাকে এই এক্সোনিউক্লিয়াস 3। তার মানে এরাও কিন্তু কাটার কাজই করে। আমাদের এন্ডোনিউক্লিয়াস গুলো যেমন কাটার কাজ করে, এক্সোনিউক্লিয়াস গুলো তেমনি কাটারই কাজ করে। কিন্তু এক্সোনিউক্লিয়াস এন্ডোনিউক্লিয়াস এর পার্থক্য হচ্ছে যে এন্ডোনিউক্লিয়াস গুলো সাধারণত কোনো একটা ডিএনএ এর মাঝামাঝি কন্ডিশনে বা সেন্ট্রাল পজিশনে কাটতে চায়, কিন্তু এক্সোনিউক্লিয়াস গুলো কিন্তু সাধারণত একটা ডিএনএ থেকে বেশ দূরে পেরিফেরি এরিয়া গুলোতে, সেই জায়গাগুলোতে তারা কেটে থাকে। এরপরে হচ্ছে ব্যাকটেরিওফেজ ল্যামডা। ব্যাকটেরিওফেজ ল্যামডা এন্ডোনিউক্লিয়াস যেটাকে, এটাও কিন্তু এক ধরনের এনজাইম। এই ব্যাকটেরিওফেজ ল্যামডা এন্ডোনিউক্লিয়াসটা আসলে মেইনলি ব্যাকটেরিওফেজ নাম শুনলে কি মনে হয়? তোমরা কি ব্যাকটেরিওফেজ নাম শুনেছো কখনো? জি ম্যাম। কি বলো তো এটা? ওইটা এমন একটা ভাইরাস যেটা আর কি ব্যাকটেরিয়াকে কিল করবে ম্যাম। ভেরি গুড। এই তো তোমাদের কনসেপ্ট দারুণ ক্লিয়ার। ব্যাকটেরিওফেজ অনেকের নাম শুনলে বোঝে না, যারা জানে না তারা ভাববে যে এটা একটা ব্যাকটেরিয়া, কিন্তু এটা আসলে একটা ভাইরাস। এই ব্যাকটেরিওফেজ ল্যামডা ভাইরাসটা আসলে টিটু ফাজ ভাইরাসের মতো, আমাদের ফাজ ভাইরাসের অন্তর্ভুক্ত এগুলো, হ্যাঁ, তো এটা ফাজ গ্রুপের অন্তর্ভুক্ত। এই ভাইরাসটাও কিন্তু আসলে একটা আরএনএ জিনোম ক্যারি করে, এবং সাধারণত কোনো ডিএনএ কে মডিফাই করতে বা আমাদের বডির ভেতরে কোনো ডিএনএ কে যদি তোমার সেল ডিভিশন করে সংখ্যা বাড়াতে হয়, হিউম্যান সেলের ধরো কোনো একটা ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে করতে হয়, মানুষের মধ্যে তো আর করা যায় না, সেটা আউটসাইডে করতে হয়, অন্য কোনো প্রাণীর মধ্যে বা অন্য কোনো মাইক্রো অর্গানিজমের মধ্যে করা হয়।
তো তখন হচ্ছে এই ব্যাকটেরিওফেজ ল্যামডাটা কিন্তু এই সেল ডিভিশনে তাদেরকে সাহায্য করে থাকে তাদের সংখ্যা বাড়াতে। তো এই ব্যাকটেরিওফেজ ল্যামডা ভাইরাস যে এদের একটা এনজাইম রয়েছে, সেটাকে বলা হচ্ছে ব্যাকটেরিওফেজ ল্যামডা এন্ডোনিউক্লিয়েজ। এই এনজাইমটাকে ব্যবহার করার কারণ হচ্ছে দেখা গেছে এদেরও কিছু নির্দিষ্ট ফাংশন রয়েছে যেটা খুবই দরকারি। সেটা কি, যে এরা হচ্ছে 5' এন্ড থেকে সাধারণত নিউক্লিওটাইডকে রিমুভ করে। এক্সোনিউক্লিয়াস 3 কে যেমন বলছিলাম যে এরা 3' এন্ড থেকে এন্ডোনিউক্লিয়াস সরি 3' এন্ড থেকে যেমন নাইট্রোজেনাস বেস গুলোকে রিমুভ করে, একইভাবে হচ্ছে এই ব্যাকটেরিওফেজ ল্যামডা এন্ডোনিউক্লিয়াস গুলো এদের 5' এন্ড থেকে 5' এন্ড থেকে যদি কোনো নাইট্রোজেনাস বেসকে রিমুভ করার প্রয়োজন পড়ে, মানে অ্যাডিনিন গুয়ানিন এদেরকে, তখন সে এটিজিসি কে এরা রিমুভ করবে এই ব্যাকটেরিওফেজ ল্যামডা এন্ডোনিউক্লিয়াস। তার মানে এক একটা কাজের জন্য এনজাইম কিন্তু নির্দিষ্ট, তার বাহিরে অন্য কোনো কাজ কিন্তু আসলে সে করে না। এরপরে হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ। এই ফসফেটেজ নাম যেখানে দেখবে সেখানেই বুঝবে যে এরা কোনো ফসফেট গ্রুপকে রিমুভ করবে। আমরা যেমন কাইনেজ দেখলে জানতাম জেনেছিলাম যে এরা কোনো ফসফেট গ্রুপকে অ্যাড করবে, আবার ফসফেটেজ কিন্তু আসলে ফসফেট গ্রুপকে রিমুভ করে দেয়। তার মানে যদি কোনো ডিএনএ থেকে কোনো ফসফেট গ্রুপকে প্রয়োজন অনুযায়ী রিমুভ করার প্রয়োজন পড়ে, তখন হচ্ছে এই অ্যালকালাইন ফসফেটেজটা আসলে ব্যবহৃত হবে। এই যে এতগুলো এনজাইম বললাম এবং তাদের ফাংশন বললাম, এই সবগুলোই আসলে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে বিভিন্ন স্টেজে, বিভিন্ন ধাপে অথবা বিভিন্ন প্রয়োজনে কিন্তু সেগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। তো এই এনজাইম এবং তাদের ফাংশন গুলো আমরা একটু ভালোভাবে দেখব, কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট। তোমরা কি এইটুকু বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। ওকে, ভেরি গুড। এরপরে দেখো এখানে একটা চার্ট আরেকটা আছে, টেবিল 9-2 রিকগনিশন সিকোয়েন্সেস ফর সাম টাইপ 2 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। আচ্ছা, আমরা বলেছিলাম যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের যে তিনটা টাইপস রয়েছে, টাইপ 1, টাইপ 2 এন্ড টাইপ 3, তাদের মধ্যে টাইপ 2 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস গুলোকে আমরা মেইনলি এই ধরনের ক্লোনিং এর কাজে ব্যবহার করে থাকি। কেন করি সেটা আমরা বলেছিলাম যে তাদের একটা স্পেসিফিক বৈশিষ্ট্য আছে এবং সেটার বাহিরে তারা কাজ করে না। ঠিক সে কারণেই হচ্ছে আসলে আমরা তাকে ব্যবহার করে থাকি, কারণ তাহলে আমাদের ফলাফলটা মোটামুটি নির্দিষ্ট হয় বা অ্যাকিউরেট হয়। তো এইখানে আমরা কি লেখা আছে যে এখানে টাইপ 2 কিছু রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এর নাম দেওয়া আছে তাদের রিকগনিশন সিকোয়েন্স সহ। রিকগনিশন সিকোয়েন্সটা কি? রিকগনিশন সিকোয়েন্সটা হচ্ছে যে সাধারণত তারা যে সিকোয়েন্সকে কাটবে, মানে যেটাকে সে রেকগনাইজ করবে এবং সেটাকে কাটবে। ধরো তুমি যে সিকোয়েন্সকে তোমাকে কাটতে বলা হবে, তোমাকে বলা হলো যে এখানে একটা ফিতা আছে, ফিতার যে লাল অংশটা আছে তুমি শুধু সেটুকু কাটবে। এখন তুমি যদি সেই লাল কালারটা আইডেন্টিফাই করতে না পারো বা তুমি যদি সেটাকে রেকগনাইজ করতে না পারো, তাহলে কিন্তু লাল কাটতে না পেরে তুমি কিন্তু নীল কেটে ফেলবে, সবুজ কেটে ফেলবে। তার মানে তোমার সেটা জানতে হবে যে তুমি আসলে কোন সিকোয়েন্সকে কাটবে। তো একইভাবে এইখানে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস গুলো ব্যবহার করা হয়, সেগুলো নির্দিষ্ট কি রয়েছে, সিকোয়েন্সকে কাটতে পারার একটা প্রপার্টিস রয়েছে এবং তারা সেই সিকোয়েন্সকে দেখলেই চিনতে পারে, তারা সেই সিকোয়েন্সকে দেখলেই বুঝতে পারে যে এই সিকোয়েন্সের কোথায় আমার কাটতে হবে। এই জন্য এটাকে রিকগনিশন সিকোয়েন্স বলা হচ্ছে, যেটাকে সে রেকগনাইজ করবে এবং সে জায়গাটাকে তারা কাটবে। এখন এখানে দেখো আমরা বলেছিলাম যে টাইপ 2 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস মানে শুধু একটা এন্ডোনিউক্লিয়াস না, তার আন্ডারে অনেকগুলো এন্ডোনিউক্লিয়াস রয়েছে যাদেরকে বিভিন্ন সিকোয়েন্স কাটার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমাদের অনেকগুলো এন্ডোনিউক্লিয়াস অলরেডি আবিষ্কৃত হয়েছে, আরো হবে, এটা আমরা তোমাদেরকে বলেছি। মেইনলি যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস গুলো আমাদের ব্যবহার করা হয়ে থাকে এখন বর্তমানে রিসার্চে, সেখানকার কয়েকটা এখানে তুলে ধরা হয়েছে। আমি তোমাদেরকে দেখো এখানে কালো কালিতে যেগুলো বোল্ড করে দেওয়া আছে, শুধু সেই কয়টা পড়লেই হবে। আসলে এগুলো হাজার হাজার আছে, সবগুলোই তো আসলে পড়ে আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না। ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো মেইনলি বেশি ব্যবহৃত হয়ে থাকে বা যে ধরনের ডিএনএ কে আমরা আসলে কাপড়ে অ্যাপ্লাই করে থাকি, সেটা এক্সাম্পল এখানে যা দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখব। এখানে দেখো শুরুতেই আছে BAM-H1। আচ্ছা, আর নামকরণ গুলো কিভাবে করা হয় সেটা একটু, যে BAM-H1, CLA1, EcoR1, EcoR5, HIND3,
PST1, PVU2, এই এনজাইম গুলোর নাম দেয়া আছে। এই নামগুলো আসলে শুনলে একটু অদ্ভুত লাগতে পারে। এই নাম কি, যে এই নামকরণগুলো যখন করা হয় তখন আসলে কোন সায়েন্টিস্ট করলেন, কোন ল্যাবরেটরিতে হলো, কত নাম্বার ছিল, ধরো রিসার্চ তুমি যখন করো সেটা কমপ্লিট হয়ে গেছে, তখন কিন্তু সেই মডিফাইড ধানের নামের শেষে একটা 21 লাগিয়ে দেওয়া হবে, বোঝানো হবে যে এটা নিয়ে অলরেডি 20 বার রিসার্চ করা হয়ে গেছে এবং সেগুলো কোনো ভালো ফলাফল আসেনি। এই 21 নম্বরের স্টেপে এসে এটার ফলাফলটা অ্যাকিউরেট হয়েছে। এই কারণে এটা হচ্ছে, এভাবে কিন্তু আসলে নামকরণগুলো করা হয়ে থাকে। যে সায়েন্টিস্টরা আবিষ্কার করলেন তার নামের প্রথম অক্ষর, অথবা যে ল্যাবরেটরিতে বা যে স্থানে হয়েছে সেই নামের প্রথম অক্ষরগুলোকে নিয়ে আসলে নামকরণগুলো করা হয়ে থাকে, সেগুলো আমরা দেখবো, এগুলো আছে। এখন এটা দেখে যাই। তো এই BAM-H1, এই যে রেজিস্ট্রেশন এন্ডোনিউক্লিয়াসটা, দেখো তার পাশে একটা সিকোয়েন্স দেখানো আছে GGATCC। নিচেরটা তো আমাদের আসলে ফরওয়ার্ড সিকোয়েন্সটা আমাদের যদি জানা থাকে, নিচের রিভার্সটা আমাদের জানার প্রয়োজন পড়ে না, আমরা জাস্ট কমপ্লিমেন্টারি হিসেবে সেখানে বসিয়ে দিলেই হয়ে যায়। যেমন উপরে যদি সি থাকে নিচে জি বসবে, উপরে জি থাকলে নিচে সি, এ থাকলে টি, টি থাকলে এ, ব্যাপারটা এরকম আমরা কিন্তু জানি, কমপ্লিমেন্টারি সিকোয়েন্স যেটাকে আমরা বলি। তো এখানে দেখো GGATCC যে সিকোয়েন্সটা রয়েছে, এই সিকোয়েন্সটার আসলে এই এনজাইমটা কোথায় কাটবে সেটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে, এবং এটা শুধুমাত্র এই সিকোয়েন্সকে কাটতে পারে। এই সিকোয়েন্সটা এখানে তুলে দেওয়ার মেইন কারণটাই হচ্ছে যে এই BAM-H1 শুধুমাত্র এই সিকোয়েন্সটাকেই কাটতে পারে। এর বাহিরে যদি অন্য কোনো সিকোয়েন্স, যেমন ধরো GGATCC, এখানে যদি কোনো কারণে GCATCC হয়ে যায় তাহলে সে আর সেটাকে কাটতে পারবে না। মানে একটা বেস চেঞ্জ হয়ে গেলেও সেটাকে সে আর কাটতে পারবে না, এতটাই নির্দিষ্ট সে। এতটাই নির্দিষ্ট সে যে সেটা কিন্তু তার বাহিরে সে কাটতে পারে না। এখানে দেখো যে সিকোয়েন্সটাকে সে কাটতে পারে, সেই সিকোয়েন্সের ওপরে এবং নিচে অ্যারো চিহ্ন দেওয়া আছে একটা। তোমার ফরওয়ার্ড এবং রিভার্স যে সিকোয়েন্সটা রয়েছে, সেই কমপ্লিমেন্টারি সিকোয়েন্সটার উপরে এবং নিচে দুটোতেই কিন্তু অ্যারো চিহ্ন দেওয়া আছে। অ্যারো চিহ্ন দেওয়াটার অর্থ হচ্ছে এরা হচ্ছে এই সিকোয়েন্সটার এই জায়গাগুলোতে কাটে। একটা সিকোয়েন্সের তো শুধু কাটা মানে একদিকে কাটা না, দুই দিকেই কাটতে হয়, কারণ তার সিকোয়েন্সটা দুইটা, তার তো একটা সিকোয়েন্স থাকে না। একটা ডিএনএ তো ডাবল হেলিক্স, তাই না? ডিএনএ যেহেতু ডাবল হেলিক্স, সে কারণে এদের ডাবল ভাবেই কাটতে হয়। আরএনএ হলে শুধুমাত্র একটা কাটলেই হইতো, কারণ আরএনএ তো সিঙ্গেল স্ট্র্যান্ডেড, কিন্তু এটা তো হচ্ছে আসলে ডাবল স্ট্র্যান্ডেড, এই জন্য দুটো স্ট্র্যান্ডকেই কাটতে হয়। এই দুটো স্ট্র্যান্ডেরই কিন্তু দেখো কোথায় কাটবে সেটা নির্দিষ্ট করে দেয়া আছে। এখানে ধরো অ্যারো চিহ্নটা যেখানে পড়েছে দুটো জি এর মাঝখানে, প্রথম সিকোয়েন্সের দেখো GGATCC জিজির মাঝখানে ওরা কাটে, নিচে আবার যে জিজি রয়েছে সেই জিজির ওখানে ওরা কাটে। তো এখান থেকে যদি কেটে, অ্যারো চিহ্নটা মানে ওখান থেকে একটা কেটে পড়বে, জিরো অ্যারো চিহ্ন মানে এক থেকে একটা জি কেটে বাদ পড়বে। এখন ওপরে যদি ধরো একটা জি কেটে বাদ পড়লো, নিচেও একটা জি কেটে বাদ পড়লো, বাদ যদি পড়ে তাহলে কিন্তু ডিএনএ এর ওই জায়গাটাতে হাত খালি হয়ে যায়, তাই না? কোনো একটা জিনিস যদি কেটে বাদ দেওয়া হয় ওই জায়গাটা কিন্তু খালি রয়ে যায়। তার মানে একটা টেন্ডেন্সি কি, তার কমপ্লিমেন্টারি কোনো বেস পেয়ার পেলেই বা সিকোয়েন্স পেলেই সে সেখানে যুক্ত হয়ে
আর নতুন কোনো ডিএনএ সিনথেসিস করতে চায়। এই জন্য এই কাটা অংশটাকে বলা হয়ে থাকে স্টিকি এন্ড। হ্যাঁ, কাটা অংশটাকে বলা হয় স্টিকি এন্ড। স্টিকি মানে কি? আঠালো, তাই না? সাধারণত আমরা জানি যে আমরা আঠালো বলতে বুঝি যে কোনো একটা জায়গায় আঠা লাগিয়ে, যেমন ছবি যখন আমরা অ্যাটাচ করি, নিচে আগে আঠা লাগাই, তারপর উপরে আমরা ছবিটাকে অ্যাটাচ করে দেই, তার মানে অ্যাটাচড হয়ে যায়, তাই না? একভাবে ডিএনএ যখন হাত ফাঁকা থাকে, সেও আসলে ওটা স্টিকি পার্ট হিসেবে কাজ করে, তার ওই জায়গাটাকে আঠালো পার্ট হিসেবে কাজ করানো হয়, যাতে অন্য আরেকটা বেজ এসে সেখানে আঠার মতো যুক্ত হয়ে যেতে পারে। এই জন্য এই পার্টটাকে স্টিকি এন্ড বা স্টিকি পার্ট বলা হয়ে থাকে। এন্ড বলছি এই কারণে, যেহেতু এটা একদম এন্ড পার্টে, লাস্টের দিকে, বা সেজন্য এটাকে এন্ড বলা হয়ে থাকে। তো এই কাটা অংশটাতে কিন্তু সে অন্য আরেকটা ডিএনএ বা প্লাজমিড হোক বা যেটার সাথে আমরা তাকে যুক্ত করাবো, সেই কাটা অংশের মধ্য দিয়ে কিন্তু আসলে সে তার সাথে যুক্ত হয়। তার মানে তার হাতটা ফাঁকা থাকছে বলে এই পার্টটাকে আমরা স্টিকি এন্ড বলছি। তো এটা হচ্ছে জাস্ট বললাম যে এই সিকোয়েন্সকে সে কোথায় কাটবে সেটাও কিন্তু নির্দিষ্ট করে দেয়া আছে। সে কিন্তু সেই নির্দিষ্ট জায়গার বাহিরেও কোথাও কাটবে না। আবার দেখো CLA1, এরাও কিন্তু একটা নির্দিষ্ট সিকোয়েন্সকে কাটে, ATCGAT। এই সিকোয়েন্সকে তারা কাটবে এবং কোথায় কাটবে সেটা কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে। আবার ECOR1, এরাও কিন্তু একটা নির্দিষ্ট সিকোয়েন্সকে কাটে, GAATTC। এই সিকোয়েন্সের বাইরে অন্য কোনো সিকোয়েন্সকে তারা কাটে না। কোথায় কাটবে সেটাও অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে। এখন আসো ECOR5, এটা একটা নির্দিষ্ট সিকোয়েন্সকে কাটবে, GATATC। কিন্তু এই GATATCর এরা দেখো অ্যারো চিহ্নটা কিন্তু ওপরেও যেখানে দেওয়া আছে, নিচেও সেখানে দেওয়া আছে। তার মানে হচ্ছে এরা একটা ওই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ঠিক মাঝ বরাবর কাটে, একটা জায়গাতেই তার কাটা পড়বে। যেহেতু তার দুটো ডিফারেন্ট জায়গায় কাটছে না, একই জায়গায় কাটা পড়লে দুটো স্ট্র্যান্ডের ঠিক সেম জায়গাতেই কাটা পড়বে। এখন যদি কোনো ডিএনএ ধরো ঠিক মাঝ বরাবর, তুমি ধরো একটা দড়ির মাঝ বরাবর তুমি জাস্ট কেটে দিলে কি হবে? জাস্ট ডিএনএ দড়ি দুটো কিন্তু আলাদা হয়ে যাবে একটা আলাদা থেকে, এবং তাদের কিন্তু এক্সট্রা কোনো হাত থাকবে না, কারণ তাদেরকে ঠিক মাঝ বরাবর কাটা হয়েছে। এই কারণে এদের কিন্তু কোনো ফাঁকা হাত থাকে না, আই মিন এদের কিন্তু স্টিকি এন্ড থাকে না। আমরা যেরকম হচ্ছে BAMH1 CLA1 ECOR1 এর ক্ষেত্রে দেখলাম যে তারা দুটো স্ট্র্যান্ডের দুটো জায়গায় কাটে এবং তাদের হাত ফাঁকা হয়, এবং অন্য আরেকটা ডিএনএ সিকোয়েন্সে এসে বা বেস পেয়ার এসে তাদের সাথে ইজিলি যুক্ত হতে চায়। এই ক্ষেত্রে কিন্তু বিষয়টা ওরকম না। এই ক্ষেত্রে এরা ঠিক মাঝ বরাবর কাটে বলে এদের কোনো ফাঁকা হাত থাকে না। ফাঁকা হাত থাকে না বলে এদের এন্ডটাকে বলা হয় ব্লান্ট এন্ড। ব্লান্ট মানে কি? ভোঁতা, তাই না? কোনো একটা জায়গাতে ধরো যদি একদম ঠিক সমান লেভেলে থাকে, সেটাকে আমরা কিন্তু একদম ব্লান্ট কন্ডিশন বলতে পারি। তো এই ক্ষেত্রেও ঠিক মাঝ বরাবর ডিএনএ কাটে বলে এদের কোনো এটিজিসির হাত ফাঁকা থাকে না। এরা কিন্তু নিজেরা একটা আরেকটার সাথে কমপ্লিমেন্টারি ওয়েতে বাইন্ড অবস্থায় থাকে, শুধু মাঝখানে কেটে আলাদা হয়ে যায়। এবং এই আলাদা কন্ডিশনে আবার নতুন এন্ড তো তৈরি হয়, কারণ একটা দড়ির তুমি যদি মাঝখানেও কাটা দাও, কাটলে কিন্তু তখন দড়িটা দুটো ভাগ হয়ে গেছে এবং দুটো এন্ডের জায়গায় তখন চারটা এন্ড তৈরি হয়েছে। এখানেও কি হবে? মাঝ বরাবর কাটার ফলে এদের একটা ডিএনএ দুটো ভাগ হয়ে যাওয়ার ফলে এদের চারটা এন্ড তৈরি হয়, এবং নতুন যে এন্ড গুলো তৈরি হলো মাঝখানে কাটার পরে, সেই এন্ড গুলোকে আমরা ব্লান্ট এন্ড বলছি। ব্লান্ট এন্ড বলছে এই কারণে যে এদের কোনো ফাঁকা হাত থাকে না, সে কারণে এই এন্ড গুলোকে ব্লান্ট এন্ড বলা হয়। কিন্তু তারা নির্দিষ্ট আরেকটা ডিএনএ এর সাথে লাইগেজ দ্বারা যুক্ত হতে পারে, লাইগেজ এনজাইম তাদেরকে যুক্ত করবে, কিন্তু নিজে থেকে তাদের কোনো টেন্ডেন্সি থাকে না অন্য আরেকটা ডিএনএ এর সাথে যুক্ত হওয়ার। এটাই হচ্ছে জাস্ট পার্থক্য। তো এটা ECOR5। এরপরে হচ্ছে HIND3। HIND3 এর ক্ষেত্রেও একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে, AAGCTT। এরাও এই সিকোয়েন্সকে শুধু কাটবে। CST1, এরাও হচ্ছে CTG CAG, শুধু এই সিকোয়েন্সকে কাটতে পারে। ভাই আবার আপনার মাইক অফ করে দেন। PVU2টাও কিন্তু CAG CTG এই সিকোয়েন্সকে শুধু কাটতে পারে। এবং দেখো এখানে ECOR5 এবং PVU2 এরা কিন্তু মেইনলি ব্লান্ট এন্ড তৈরি করে, আর বাকিগুলো কিন্তু আসলে স্টিকি এন্ড তৈরি করে। ঠিক আছে? স্টিকি এন্ড মানে ওই যে যাদের হাত ফাঁকা থাকে, আর ব্লান্ট এন্ড মানে হচ্ছে যাদেরকে কাটি সমানভাবে কেটে যায়, তাদের হাত কোনো ফাঁকা থাকে না, তাদের হচ্ছে ব্লান্ট এন্ড। তো তোমরা এই কয়টা জাস্ট এনজাইম দেখবে এবং তার সাথে যে সিকোয়েন্সটা রয়েছে
সেই সিকোয়েন্সটা তোমরা একটু পড়বে এবং কোথায় কাটছে সেটা একটু খেয়াল করবে। এটুকু কি বুঝতে পেরেছো? হ্যালো? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। তারপরে দেখো এইখানে যে স্টিকি এন্ড কাকে বলে, ব্লান্ট এন্ড কাকে বলে দেওয়াই আছে। আমি তারপরে তোমাদেরকে বুঝিয়ে বললাম যে কোনো ডিএনএ স্ট্র্যান্ডকে এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটার পরে তার যদি কোনো হাত ফাঁকা হয়, আনপেয়ার্ড কন্ডিশনে থাকে, তার মানে যে সে অন্য আরেকটা বেস পেয়ার পেলেই তার সাথে পেয়ার করতে চাইবে, সেই আনপেয়ার্ড এন্ড গুলোকে আমরা সাধারণত স্টিকি এন্ড বলি। এই আচ্ছা, কার যেন মিউট করা নাই, দেখো তো অনেক আওয়াজ হচ্ছে। আলমগীর, জি ম্যাম, আলমগীর হোসেন ওনারটাই। আচ্ছা আলমগীর, এই যে ভাই একটু অফ করতে হবে। আচ্ছা, করেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। তো কি বললাম যে ব্লান্ট এন্ড এবং স্টিকি এন্ড। স্টিকি এন্ডটা কি বলেছি যে স্টিকি এন্ডটা সাধারণত যদি কোনো ডিএনএ হাত ফাঁকা থাকে তখন সেটাকে আমরা স্টিকি এন্ড বলছি। বাট যদি কোনো ডিএনএ কাটলাম কিন্তু তারপরে তারা পেয়ার্ড কন্ডিশনে আছে, কোনো হাত ফাঁকা না থাকে, তখন যে এন্ড গুলো তৈরি হলো সেগুলোকে আমরা ব্লান্ট এন্ড বলবো। এরপরে হচ্ছে পলিলিঙ্কার্স। পলিলিঙ্কার্স কাকে বলে? আমরা বলেছিলাম যে প্লাজমিড ভেক্টরটাকে কিন্তু আমরা সাধারণত ডিএনএ ক্লোনিং এর ক্ষেত্রে স্মল সাইজের ডিএনএ কে ক্লোন করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এই প্লাজমিড গুলো আমরা কিন্তু মাল্টিপল ক্লোনিং সাইট আছে আমরা বলেছিলাম। মাল্টিপল ক্লোনিং সাইট বলতে আমরা কি বলেছিলাম যে আমরা এর ভেতরে এমন কিছু সিকোয়েন্স আছে যেগুলোকে কেটে বাদ দিয়ে বাহিরে থেকে নতুন কোনো ডিএনএ কে বা জিনকেও ইনসার্ট করানো পসিবল, এবং তার ফলে তাদের ফাংশনের কোনো লস হয় না বা কোনো সমস্যা হয় না তাদের মেকানিজমে। তো সাধারণত প্লাজমিড ডিএনএ তে একের অধিক ডিএনএ কে ইনসার্ট করানোর অপশন রয়েছে। আই মিন এদের মধ্যে ক্লোনিং সাইট একের অধিক রয়েছে, 3-4টা ক্লোনিং সাইট থাকে এদের। সেই ক্লোনিং সাইট গুলোকে 3-4টা জায়গায় কেটে 3-4 ধরনের ডিএনএ কেও এর ভেতরে ইনসার্ট করিয়ে একসাথে 4-5টা ডিএনএ কে ক্লোন করানো যায়। তো এই যে ফ্র্যাগমেন্ট গুলোকে সাধারণত এই প্লাজমিড ভেক্টরে বা ডিএনএ সিকোয়েন্সের মধ্যে ইনসার্ট করানো হবে, সেই সিকোয়েন্স গুলো সহ এবং যে ক্লোনিং সাইটে তারা ইনসার্টেড হবে সেগুলোকে একত্রিত ভাবে আসলে পলিলিঙ্কার্স বলা হয়। তার মানে এই মাল্টিপল ক্লোনিং সাইট এবং ডিএনএ ফ্র্যাগমেন্টস এই যে এদের মধ্যে ইনসার্টেড হয়েছে সবকিছুকে কম্বাইন্ডলি আসলে পলিলিঙ্কার্স বলা হয়, কারণ এরা একটা আরেকটার সাথে লিঙ্কড কন্ডিশনে আছে। দ্যাটস ওয়াই যেহেতু একের অধিক যেহেতু এটা পলি, আর যেহেতু তারা একটা আরেকটার সাথে লিঙ্কড অবস্থায় আছে সেজন্য এটাকে পলিলিঙ্কার্স বলা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো প্লাজমিড। আমরা তো প্লাজমিড গতকাল পড়েছি এবং তোমরা অলরেডি জেনে আগে থেকেই জানো প্লাজমিড কি। প্লাজমিডটা আমরা বলেছিলাম যে একটা সার্কুলার এক্সট্রা ক্রোমোজোমাল সুপার কয়েলড ডিএনএ, যেটা সাধারণত ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, স্পেশালি ইকোলাই ব্যাকটেরিয়াতে। এবং এদের হচ্ছে বৈশিষ্ট্যটা হচ্ছে এরা ক্রোমোজোমের বাহিরে অবস্থান করে, এই জন্য এটাকে এক্সট্রা ক্রোমোজোমাল বলা হয়। তার মানে ব্যাকটেরিয়ার একটা নিজস্ব ক্রোমোজোমও যেমন আছে, ঠিক সেটার বাহিরেও একটা প্লাজমিড নামে একটা ডিএনএ তারা ক্যারি করে। এবং এই প্লাজমিডের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং এরা সাধারণত সাইজে কতটুকু হতে পারে? এরা সাধারণত সাইজে আসলে এরা 1000 বিপি থেকে 4000 বিপি পর্যন্ত হতে পারে। এখানে আসলে সাইজটা দেওয়া আছে 5000 থেকে 4 লাখ বেস পেয়ার পর্যন্ত। এটা আসলে ডিপেন্ড করে ব্যাকটেরিয়াল প্লাজমিড যেগুলো তোমার অনেক বড় ধরনের 4 লাখ বেস পেয়ার পর্যন্ত সাধারণত। এখানে লেখা আছে যে 5000 থেকে 4 লাখ, কিন্তু আসলে মেইনলি তা নয়। এরা 1000 থেকেও স্টার্ট হতে পারে, মানে 1000 বেস পেয়ার থেকেও 4 লাখ বেস পেয়ার পর্যন্ত ডিএনএ কে কিন্তু ওরা ক্লোন করতে পারে। কিন্তু এরা সাধারণত ছোট সাইজের ডিএনএ কেই বেশি ক্লোন করতে পারে। আই মিন বড় সাইজের ডিএনএ কে ক্লোন করতে পারে কিন্তু অ্যাকিউরেট করতে পারে না। যত সাইজ ছোট হয় তত অ্যাকিউরেসি বেশি হয় এই ক্ষেত্রে। এই কারণে সাধারণত ছোট সাইজের ডিএনএ গুলোকে ক্লোন করতে এই প্লাজমিড ডিএনএটাকে ব্যবহার করা হয়ে থাকে। এখানে দেখো একটা প্লাজমিডের সুন্দর একটা ছবি দেওয়া আছে, এটা একটা এক্সাম্পল দেওয়া আছে। প্লাজমিডও কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করা যায়। এখন ধরো প্লাজমিড তো ব্যাকটেরিয়াতে পাওয়া যায় এবং ব্যাকটেরিয়ার প্লাজমিড গুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। এটাও আমরা দেখবো যে প্লাজমিডের প্রকারভেদ আছে, সেটা আমরা দেখবো যে কোন প্লাজমিড কত প্রকার। এখানে আমরা দেখি আগে শুধুমাত্র একটা এক্সাম্পল দেওয়া আছে যেটাকে আর্টিফিশিয়ালি ল্যাবরেটরিতে সর্বপ্রথম সফল প্লাজমিড হিসেবে তৈরি করা হয়েছিল। এখন
মনে হতে পারে যে ম্যাডাম ব্যাকটেরিয়াতে তো প্লাজমিড পাওয়াই যাচ্ছে, আবার এটাকে আর্টিফিশিয়ালি তৈরি করার দরকার কি? তার কারণ হচ্ছে এখন ধরো কোনো একটা রিসার্চের কাজে তুমি সবসময় কিন্তু সে ব্যাকটেরিয়া তোমার কাছে অ্যাভেলেবল থাকবে এরকম না। আবার তুমি যে প্লাজমিডটাকে চাচ্ছ সে সেম প্লাজমিড কিন্তু ব্যাকটেরিয়া সবসময় ক্যারি করতে নাও পারে, কারণ প্লাজমিডের বেশ কিছু টাইপস আছে এবং ওই ব্যাকটেরিয়া গুলো এক এক সময়ে এক একটা ব্যাকটেরিয়া এক এক রকমের প্লাজমিড ক্যারি করে। মানে এক ইকোলাই ব্যাকটেরিয়াই কিন্তু ধরো যে একটা ইকোলাই যে প্লাজমিড ক্যারি করছে আরেকটা ইকোলাই সেই সেম প্লাজমিড ক্যারি করে না। এদের বিভিন্ন বৈশিষ্ট্য আছে এবং এক একটা ব্যাকটেরিয়া এক এক ধরনের প্লাজমিড ক্যারি করতে পারে। এই জন্য তুমি একটা ব্যাকটেরিয়া নিয়ে কাজ করতে শুরু করলে, বাট দেখলে তুমি যে প্লাজমিডটা চাচ্ছিলে সেটা তার মধ্যে নাই, অন্য আরেকটা প্লাজমিড আছে, তখন তোমাকে আবার আরো খুঁজতে হবে। এরকম ভাবে প্রসেসটা অনেক লেন্দি হয় এবং সঠিক ফলাফল পেতে অনেক ঝামেলা হয়ে যায়। সে কারণে সায়েন্টিস্টরা এই প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো স্টাডি করে তারা আর্টিফিশিয়ালি কিছু প্লাজমিড তৈরি করেছেন, যেগুলোকে অ্যাভেলেবেলি আমরা কিন্তু ল্যাবরেটরিতে পাবো এবং সেগুলোকে প্রয়োজন অনুযায়ী ব্যবহারও করতে পারবো। এবং সেখানে কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য তারা নিজেরা ইনসার্ট করিয়েছেন, যেগুলোকে ইনসার্ট করালে ফলাফলটা আরো ভালো আসতে পারে। এই জন্য সেগুলোকে মডিফাই করার প্রয়োজন হয়েছে। তো সেরকমই একটা প্লাজমিড হচ্ছে এই PBr322 প্লাজমিড। PBr322 প্লাজমিড এটা হচ্ছে সর্বপ্রথম সফলভাবে তৈরিকৃত এবং সব থেকে ছোট সাইজের একটা, সব থেকে ছোট বলবো না, মানে মোটামুটি ছোট সাইজের একটা প্লাজমিড ডিএনএ, যেটাকে প্রথম ল্যাবরেটরিতে তৈরি করার পরে ওয়ার্ল্ড ওয়াইডলি এটাকে রিসার্চের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল। PBr322 নাম কেন হয়েছে? পি ফর প্লাজমিড, বি এবং আর এই দুটো হচ্ছে দুজন সায়েন্টিস্ট, বলিভার অ্যান্ড রড্রিগেজ। বলিভার অ্যান্ড রড্রিগেজ এই দুজন সায়েন্টিস্ট মেইনলি এই প্লাজমিডটা তৈরিতে সক্ষম হয়েছিলেন বলে তাদেরকে অনার করে তাদের নামের প্রথম অক্ষর বলিভার থেকে বি, রড্রিগেজ থেকে আর নিয়ে বি আর করা হয়েছে। আর 322 এটা হচ্ছে এর ভ্যারাইটি নাম্বার। তুমি চিন্তা করো, তার মানে 321 বার ট্রাই করা হয়েছে, ট্রায়াল দেওয়া হয়েছে এই প্লাজমিডটাকে সফল একটা প্লাজমিড তৈরি করার জন্য। 321 বার যখন করা হয়েছে তাদের সফল কোনো রেজাল্ট আসেনি, কিন্তু সেই 322 নাম্বারের প্লাজমিডটা যখন তারা তৈরি করেছেন তখন সেটা একদম পারফেক্ট হয়েছে। সে কারণে এটা কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে এর আগেও 321টা প্লাজমিড তৈরি করার চেষ্টা করা হয়েছে, এই সফল প্লাজমিডটা আসতে 322 নাম্বার সিরিয়ালে এসে এটা তৈরি করা সম্ভব হয়েছে। দ্যাটস ওয়াই এটার সিরিয়াল নাম্বারটা দেওয়া হয়েছে যে 322। এটাই হচ্ছে এর নাম। আর এখানে নিচে লেখা আছে কিন্তু দেখো 4361 বিপি, তার মানে এদের বেস পেয়ার কত, কত লম্বা বা লেন্থটা সাইজটা কত, এদের হচ্ছে 4361 বেস পেয়ারের এরা হয়ে থাকে। এদের দেখো বৈশিষ্ট্যগুলো কি? বৈশিষ্ট্য হচ্ছে এতে একটা অরিজিন অফ রেপ্লিকেশন থাকবে। যে কোনো প্লাজমিডের অবশ্যই প্রথম বৈশিষ্ট্যটাই হচ্ছে এদের অরিজিন অফ রেপ্লিকেশন থাকতে হবে। অরিজিন অফ রেপ্লিকেশনটা আসলে কি? যেখান থেকে সে রেপ্লিকেট করতে স্টার্ট করে একটা স্টার্ট পয়েন্ট দরকার হয়। যে কোনো ডিএনএ তাদের সিনথেসিসটাকে স্টার্ট করতে হলে একটা স্টার্ট পয়েন্ট লাগে, সেই পয়েন্টটাকে এখানে অরিজিন অফ রেপ্লিকেশন বলা হচ্ছে। যেখান থেকে সে তার সেল ডিভিশনটা স্টার্ট করে সংখ্যা বাড়াবে সেইটাকে বলা হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন, যেখান থেকে তারা রেপ্লিকেশনটা স্টার্ট করবে। এবং এদের মধ্যে আরো কি কি রয়েছে? অ্যাম্পিসিলিন, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট সাইট রয়েছে। ওই যে বলেছি যে বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করে দেখা হবে যে তারা সার্ভাইভ করতে পারে কিনা, সেজন্য এদের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সাইটটাকে কিন্তু আসলে ইনক্লুড করা হয়েছে। তার মানে এটাও একটা সিকোয়েন্স, এটাও অ্যাম্পিসিলিন এবং টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন ক্যারি করে। এরপর হচ্ছে দেখো এদের মধ্যে আরো বেশ কিছু রেস্ট্রিকশন এনজাইম রয়েছে, যেমন PST1, EcoR1, BAMH1, SAL1, PVU2। তার মানে দেখো এই যে এতগুলো এনজাইমের নাম দেওয়া আছে, তার মানে এই এনজাইম গুলো দ্বারা কাটার মতো সিকোয়েন্সও এদের মধ্যে রয়েছে। 1 2 3 4 5, দেখো 5 ধরনের এনজাইম দ্বারা কাটার মতো সিকোয়েন্স এদের মধ্যে রয়েছে। তার মানে 5 ধরনের এনজাইম দিয়ে 5 ধরনের সিকোয়েন্সকে তারা কাটতে পারবে। সেই তার মানে হচ্ছে আমরা এখানে চাইলে 5টা ডিফারেন্ট জিনকেও কিন্তু ইনসার্ট করাতে পারবো ডিএনএ ক্লোনিং এর জন্য। যদিও একসাথে এতগুলোকে করা হয় না, বেশিরভাগই ক্ষেত্রে হয়তো 1টা 2টা বা 3টা করা হয়, 4টা 5টা খুব কমই করা হয়, বাট তারপরেও সেটা কিন্তু অ্যাবিলিটি সে রাখে।
এই কারণে দেখো এটাকে মাল্টিপল ক্লোনিং সাইট আছে বলা হয় এদেরকে। মাল্টিপল ক্লোনিং সাইট কেন? কারণ এদের একের অধিক এনজাইম দ্বারা কাটার মতো সিকোয়েন্স ভেতরে রয়েছে, এই কারণে এটাকে মাল্টিপল ক্লোনিং সাইট বলা হয়। এবং দেখো এই যে বললাম যে পলিলিঙ্কার্স আমরা একটু আগে পড়ছিলাম, এরা যে এই যে একসাথে যুক্ত আছে এতগুলো ক্লোনিং সাইটে, ধরো বাহিরে থেকে যদি ডিএনএ গুলোকে আমরা রেজিস্ট্রেশন নিউক্লিয়াস দিয়ে কেটে ভেতরে ইনসার্ট করাই, তাহলে কিন্তু এই 4-5টা ডিএনএ যে একসাথে যুক্ত হলো এই ক্লোনিং সাইটে যুক্ত হওয়ার এই কন্ডিশনটাকে আমরা তখন পলিলিঙ্কার্স বলছি। কারণ একসাথে একের অধিক ডিএনএ গুলো যখন একসাথে মাল্টিপল ক্লোনিং সাইটে ইনসার্টেড কন্ডিশনে থাকে তখন তাদেরকে কম্বাইন্ডলি বলা হয়ে থাকে পলিলিঙ্কার্স। তো এটা হচ্ছে তোমার এই PBr322 প্লাজমিডের বৈশিষ্ট্য। এটা আসলে সর্বপ্রথম বললাম কি ওয়ার্ল্ড ওয়াইডলি আসলে তৈরি করা হয়েছিল আমাদের ডিএনএ ক্লোনিং প্রসিডিউরটাকে কন্টিনিউ করার জন্য। তো এটা গেল আমাদের PBr322 প্লাজমিডের কথাবার্তা। এটুকু কি বুঝতে পেরেছো সবাই? হ্যালো জি হ্যালো, বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে, ভেরি গুড। এরপরে দেখো সিলেক্টেবল মার্কার, আমাদের টপিকসটা প্রায় শেষ। সিলেক্টেবল মার্কার, এটার পরে আমি জাস্ট আরেকটা শেয়ার দেব, সেটা হচ্ছে প্লাজমিড জেনের, ওটা ছোট কথাবার্তা তো ওটা অল্প একটু জাস্ট 10-15 মিনিটের মতো সময় লাগবে, সো তারপর ওটা শেষ হয়ে যাবে। এখানে দেখো সিলেক্টেবল মার্কার, এখানে প্লাজমিডটা কিন্তু নিজেই সিলেক্টেবল মার্কার হিসেবে কাজ করে। তোমরা কি সিলেক্টেবল মার্কারের নাম শুনেছিলে আগে? না ম্যাম। না। আচ্ছা, সিলেক্টেবল মার্কারটা হচ্ছে আসলে মার্কার অ্যাকচুয়ালি কাইন্ড অফ জিন, হ্যাঁ একটা জিন, মার্কার জিন। মার্কার জিন মানেই হচ্ছে যারা কোথাও কোনো কিছুকে মার্ক করতে পারে, যা তাদেরকে যে কাজের জন্য আইডেন্টিফাই করতে বলা হয় সেটা যদি সে আইডেন্টিফাই করতে পারে তাহলে সে মার্কার জিন। সিলেক্টেবল মার্কারটা আসলে কি? সিলেক্টেবল মার্কারটা আসলে একটা জিন বা একটা ডিএনএ যারা সাধারণত কোনো একটা ডিএনএ কে সিলেকশন দেয়। ধরো কোনো একটা রিসার্চ করছি, সেই রিসার্চে যে ডিএনএটা বা যে ডিএনএ কোনো একটা মডিফাই করেছি আমরা, সেই ডিএনএটা আসলে মডিফাইড হয়েছে কিনা সেটাকে আমরা স্ক্রিনিং টেস্ট করার মধ্য দিয়ে কিন্তু অ্যাপ্রুভ করি যে হ্যাঁ আসলে এটা হয়েছে। যে এভিডেন্সটা পাওয়ার জন্য আমাদেরকে হেল্প করে থাকে সিলেক্টেবল মার্কার জিন। এই মার্কার জিনটাকে অ্যাপ্লাই করা হয় সাধারণত কোনো একটা কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে কিনা সেটাকে স্ক্রিন টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই করার জন্য। যেমন আমাদের বেশ কিছু ডাই রয়েছে, সেই ডাইগুলো অ্যাপ্লাই করার মধ্য দিয়েও কিন্তু আসলে একটা কাজ সম্পূর্ণ হয়েছে কিনা এটা বোঝা যায়। যেমন তোমরা অলরেডি ইন্ডিকেটর সম্পর্কে অনেক কিছু জেনেছো, যে কোনো একটা বিক্রিয়া কমপ্লিট হয়েছে কিনা সেটা কিন্তু একটা ইন্ডিকেটর কি করে থাকে, নির্দিষ্ট করে দিতে পারে না, এবং বোঝা যায় যে ইন্ডিকেটরে যখন কালার চেঞ্জ হয়ে যায় তখনই আমরা বুঝতে পারি যে বিক্রিয়া কমপ্লিট হয়েছে। তার মানে এই ইন্ডিকেটরটাও কিন্তু একটা সিলেক্টেবল মার্কার, ইটস কাইন্ড অফ সিলেক্টেবল মার্কার। সে সিলেকশন দিচ্ছে যে হ্যাঁ ওই বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে বা জানান দিচ্ছে, একটা স্ক্রিন টেস্ট। ঠিক একইভাবে মার্কারটা যে সব ক্ষেত্রে জিন হবে তা নয়, বাট এই ক্ষেত্রে আমরা পড়ছি জিনটা মার্কার জিন। এখানে প্লাজমিডটা নিজেই সিলেক্টেবল মার্কার হিসেবে কাজ করে। কিভাবে? এই যে আমরা যখন স্ক্রিন টেস্ট করি, আমরা বলেছি না যে অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করে আমরা দেখি যে ব্যাকটেরিয়া গুলো সার্ভাইভ করে কিনা। যে ব্যাকটেরিয়া গুলো সার্ভাইভ করে আমরা ধরে নিই যে তাদের মধ্যে সেই ইনট্যাক্ট প্লাজমিডটা রয়েছে। তাহলে দেখো এখানে প্লাজমিডটা নিজেই সিলেক্টেবল মার্কার। কেন? কারণ এই প্লাজমিডের মধ্যেই তো আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সাইট রয়েছে। দ্যাটস ওয়াই এই ব্যাকটেরিয়ার উপরে যখন কোনো অ্যান্টিবায়োটিক্স অ্যাপ্লাই করা হয় তখন কিন্তু এই প্লাজমিডের এই বৈশিষ্ট্যের কারণেই, সেই প্লাজমিডটার বৈশিষ্ট্যের কারণেই কিন্তু ব্যাকটেরিয়াটা ওই রেজিস্ট্যান্সিটা পায় এবং সে ওই পয়জন বা অ্যান্টিবায়োটিক্স এর এগেইনস্টে নিজেকে টিকিয়ে রাখতে পারে। তাহলে এখানে প্লাজমিড নিজেই ওই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনটা ক্যারি করছে এবং সে নিজেই নিজের সিলেকশন দিচ্ছে। কারণ তার উপরে অ্যান্টিবায়োটিক্সটা অ্যাপ্লাই করলে সে যদি কোনো ক্ষতি না হয় তাহলে বোঝা যায় যে সে আসলে ওই রিকম্বিনেন্ট ডিএনএটা বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনটা সহ রিকম্বিনেন্ট জিনটাকে সে ক্যারি করছে। তো এই কারণে প্লাজমিডটাকেও সিলেক্টেবল মার্কার বলা হচ্ছে, কারণ এই ডিএনএ ক্লোনিং এর ক্ষেত্রে সে নিজেই নিজের সিলেকশন দিয়ে থাকে। আচ্ছা, তাহলে এটা গেল সিলেক্টেবল মার্কার। এখানে আমরা প্লাজমিডের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা আমরা গতদিনেই দেখেছিলাম, তবু আরেকবার একটু বলে যাই যে প্লাজমিড গুলো কি এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, তারা সার্কুলার হবে, ডাবল স্ট্র্যান্ডেড হবে, তারপর সেলফ রেপ্লিকেটিং অ্যাবিলিটি থাকবে তাদের,
অরিজিন অফ রেপ্লিকেশন থাকবে, মাল্টিপল ক্লোনিং সাইট বা পলিলিঙ্কার্স থাকবে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সাইট থাকবে, নিজেরাই সিলেক্টেবল মার্কার হিসেবে কাজ করবে। এদের সাইজটা ভ্যারি করবে 1,000 থেকে 4 লাখ বেস পেয়ার পর্যন্ত। তারপরে হচ্ছে এরা সাধারণত আমাদের যে ক্রোমোজোমাল ডিএনএ গুলো রয়েছে তাদের থেকেও তারা আকারে ছোট হয়ে থাকে। তো এগুলো হচ্ছে প্লাজমিডের বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এইটা গেল আমাদের ফার্স্ট টপিকস। আমি তোমাদের আজকেই টপিক গুলো তোমাদের গ্রুপে শেয়ার করে দেব। তো তোমাদের ড্রাইভ লিংক দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে, সমস্যা হবে না। তাহলে এটা গেল আমাদের ফার্স্ট টপিকস এখানেই শেষ। আমি একটু সেকেন্ড টপিকসে একটু দ্রুত যাই, আমাদের সময় কম আছে একটু হাতে, এই কারণে একটু দ্রুত যাচ্ছি। সেকেন্ড টপিকসটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সেকেন্ড টপিকসটা আসলে খুব বেশি জটিল কিছু না, সেটাও হচ্ছে তোমার প্লাজমিডের উপরে আসলে মেইনলি একটু কথাবার্তা রয়েছে। যে আমরা তো সাধারণত বললাম যে আমাদের ডিএনএ ক্লোনিং এর জন্য প্লাজমিড খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আমাদের যে কাঙ্ক্ষিত ডিএনএ যেটাকে আমরা ক্লোন করতে চাই সেটাকে ক্যারি করার জন্য ভেক্টর হিসেবে আমরা প্লাজমিড ডিএনএটাকে ব্যবহার করে থাকি। তাহলে সেই প্লাজমিডটা কাকে বলে তো আমরা দেখলাম, প্লাজমিডের কিছু প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেটাও আমরা দেখলাম। তারপরে একটা এক্সাম্পলও পড়েছি, PBr322 প্লাজমিড এক্সাম্পল দেখেছি, একটা আর্টিফিশিয়ালি তৈরি প্লাজমিড। এখন আমরা প্লাজমিডের কিছু টাইপস রয়েছে। নর্মালি আমি বলেছিলাম যে কেন আমরা প্রকৃতিতে বা নেচারে যে প্লাজমিড গুলো পাওয়া যায় বা ব্যাকটেরিয়াতে যে প্লাজমিড গুলো থাকে সেগুলোকে কেন ব্যবহার করি না। সেগুলোকে আমরা ব্যবহার না করার মেইন কারণই হচ্ছে তাদের বিভিন্ন টাইপস রয়েছে, এবং কোন ব্যাকটেরিয়াতে আসলে মেইনলি কোন প্লাজমিডটা রয়েছে এটা আইডেন্টিফাই করা খুব টাফ। এই জন্য যখন যেটা চাচ্ছি তখন সেটা আমার কাছে অ্যাভেলেবল নাও থাকতে পারে, সেই কারণেই আর্টিফিশিয়ালি প্লাজমিড গুলোকে তৈরি করা হয়েছে। তো এইখানে প্লাজমিডের কিছু নির্দিষ্ট ফাংশন রয়েছে, সেগুলো একটু দেখি। যে প্লাজমিড যে আসলে শুধুই মাত্র ক্লোনিং এর ক্ষেত্রে ব্যবহৃত হবে এরকম না, তাদের নিজস্ব কিছু ফাংশনও রয়েছে, যার যখন তারা ব্যাকটেরিয়াতে থাকে সেই প্রোটেকশন গুলো বা সেই ফাংশন গুলো তারা শো করে থাকে। সেটা হচ্ছে যেমন এদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন ক্যারি করে তারা, এটা অবশ্যই এটা তাদের একটা ফাংশন যে তারা অ্যান্টিবায়োটিক, দেখো বৈশিষ্ট্যগুলোও আসলে অনেকটা ফাংশনের মতোই কাজ করে। যেমন এদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনগুলোকে তারা ক্যারি করতে পারে, তার মানে তাদের ভেতরে অ্যান্টিবায়োটিক বা কোনো পয়জনের এগেনস্টেও কিছু জিন থাকে যেগুলো তাদেরকে বিভিন্ন রকমের পয়জনাস অ্যাটাক থেকে হেল্প করে থাকে। এরপর হচ্ছে এদের মধ্যে আরো কি কি থাকতে পারে, যে এরা সাধারণত এদের কিছু মেটাবলিক অ্যাক্টিভিটিস রয়েছে। মেটাবলিক অ্যাক্টিভিটিস মানে হচ্ছে যারা সাধারণত আমাদের মেটাবলিজমে হেল্প করে থাকে। হ্যাঁ, মেটাবলিক অ্যাক্টিভিটি থাকে এদের। অনেক সময় কিছু প্লাজমিড আছে যারা বিভিন্ন ব্যাকটেরিয়ার কিন্তু আসলে হজম শক্তিতেও, ডাইজেস্টিভ সিস্টেমেও কিন্তু তারা বিভিন্ন রকমের পার্ট নেয়। ডাইজেস্টিভ বলতে তারা যে নিউট্রিশন গুলো নিচ্ছে সেগুলো যেন বডিতে ঠিকঠাক মতো অ্যাবজর্ব হয়, সেক্ষেত্রেও তারা হেল্প করে থাকে। তারপর হচ্ছে এরা বিভিন্ন রকমের অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোটিন তৈরি করতে পারে। এই অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোটিন গুলো আসলে কাইন্ড অফ টক্সিন। হ্যাঁ, এই অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোটিন গুলো আসলে কাইন্ড অফ টক্সিন বা অ্যান্টিবায়োটিক্স, যেগুলো তারা নিজেরাই আবার তৈরি করতে পারে। এমন হতে পারে যে ধরো ব্যাকটেরিয়াটা এমন একটা পরিবেশে আছে যেখানে তার অন্য কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা ইনফেক্টেড হওয়ার চান্স রয়েছে বা তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ রয়েছে। তখন ব্যাকটেরিয়া কিন্তু নিজেই নিজের প্রোটেকশন দেবে। সাপ যেরকম কি করে থাকে, দেখতে আমরা দেখি না, নিজেকে বাঁচানোর জন্য সে আসলে ছোবল মারে। সে কিন্তু আসলে ছোবল মারলে আমরা মারা যাই এটা এক ধরনের কথা, কিন্তু সে আসলে ইচ্ছে করে ছোবল মারে না। সে ভয় পেয়ে বা নিজেকে প্রোটেক্ট করার জন্যই, যখন সে ইনসিকিউর ফিল করে তখনই সে একমাত্র ছোবল মারে, কারণ তার কাছে ওইটাই একমাত্র ওয়ে নিজেকে সেভ করা। কারণ তার ভেতরে যে বিষটা রয়েছে সে জানে যে তাদেরকে ছোবল দিলে, কিন্তু ছোবল দিলে যে বিষটা আসলে তার গায়ে একদম চলে যাবে এবং সে মারা যাবে এই সেন্স কিন্তু আসলে তার নাই। কিন্তু সে শুধু জানে যে তার প্রোটেকশনের একটা জায়গায় হচ্ছে তার মাউথ, এবং সেখান দিয়ে সে ছোবল মারলে সে দেখেছে যে বাকিরা তার কাছে আসে না, এই কারণে সে হচ্ছে তাদেরকে ছোবল মারে। তো একইভাবে ব্যাকটেরিয়া গুলো কিন্তু, এই প্লাজমিড গুলো কিন্তু নিজেদের প্রোটেকশনের জন্য সাধারণত অ্যান্টি ব্যাকটেরিয়াল কিছু প্রোটিন তৈরি করে থাকে, যে প্রোটিন গুলো তাদেরকে অন্য কোনো হার্মফুল ব্যাকটেরিয়া বা ভাইরাসের হাত থেকে সেভ করে থাকে। কারণ অনেক ব্যাকটেরিয়া আছে না, তাদের সাথে ম্যাটিং করতে আসে। ব্যাকটেরিয়ার কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সেম গ্রুপের মধ্যে যে শুধু ম্যাটিং করে তা না, তারা বিভিন্ন গ্রুপের ব্যাকটেরিয়ার সাথেও তারা ম্যাটিং করে থাকে। এই জন্যই কিন্তু ব্যাকটেরিয়ার মিউটেশন হতে থাকে, কন্টিনিউয়াসলি মিউটেশন হয়, নতুন নতুন ব্যাকটেরিয়া আসে, অনেক ধরনের ঘটনা ঘটে। তো এই জন্য যদি তারা কোনো কারণে কোনো হার্মফুল ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে যায়, তখন তারা সেই অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোটিন গুলোকে রিলিজ করে বা সিক্রেট করে, এবং সেটার প্রভাবে অন্য সেই হার্মফুল ব্যাকটেরিয়া বা প্রোডাক্ট গুলো
কি হয়ে যায়, তাদের কাছ থেকে দূরে চলে যায় বা তারা মারা যায়, এবং সেই ব্যাকটেরিয়াটা নিজে নিজে কিভাবে সার্ভাইভ করাতে পারে। এরপরে আরো বৈশিষ্ট্য রয়েছে যে এরা সাধারণত প্যাথোজেনিসিটি ক্যারি করে থাকে। প্যাথোজেনিসিটি মানে হচ্ছে অন্য কোনো ব্যাকটেরিয়াকে, এরা যেমন অন্য কোনো ব্যাকটেরিয়া থেকে নিজেকে সেভ করতে পারে, আবার অন্য কোনো ব্যাকটেরিয়াকে ইনফেকশাসও করে দিতে পারে। তাদের মধ্যে আবার এমন কিছু প্রোটিনও উৎপাদন হয় যেটা সে যদি ওর ভেতরে ওই হার্মফুল ব্যাকটেরিয়া যাদেরকে সে হার্মফুল ফিল করছে তার ভেতরে দিয়ে দেয়, তাহলে সে ব্যাকটেরিয়াটা তো কি হবে, তার ভেতরে সেই ডিজিজটা চলে যাবে, অথবা সেও ইনফেক্টেড হয়ে একটা সময় সে তার লাইফটাকে লস করতে পারে। তো এভাবে সেও কিন্তু প্যাথোজেনিসিটিটাকেও ছড়াতে পারে, আই মিন ডিজিজ ক্রিয়েটের ক্ষেত্রে বা ইনফেকশনের ক্ষেত্রেও কিন্তু সে একটা ভূমিকা রেখে থাকে। তাহলে এগুলো হলো প্লাজমিডের ফাংশন। এখন প্লাজমিডের আমরা টাইপস দেখবো, এটা খুব ইম্পর্টেন্ট। প্লাজমিডের টাইপস গুলো, প্লাজমিডকে সাধারণত 5 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। ব্যাকটেরিয়াতে যে প্লাজমিড গুলো পাওয়া যায় সেগুলোকে মেইনলি 5 ভাগে ভাগ করা যায়। প্রথমটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স প্লাজমিড, তার পরেরটাকে বলা হচ্ছে ডিগ্রেডেটিভ প্লাজমিড, তার পরেরটাকে বলা হচ্ছে ফার্টিলিটি, তার আরেকটা হচ্ছে কোল প্লাজমিড, আরেকটা হচ্ছে ভাইরুলেন্স প্লাজমিড। আচ্ছা, কোন প্লাজমিড, এই প্লাজমিড গুলোকে কেন ক্যাটাগরাইজ করা হলো? বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতেই। যেমন রেজিস্ট্যান্স প্লাজমিড যেটা, এই প্লাজমিড গুলো যে ব্যাকটেরিয়া গুলো ক্যারি করবে, সেই ব্যাকটেরিয়া যখন অন্য একটা ব্যাকটেরিয়ার সাথে ম্যাটিং করে বা তারা যখন তাদের একসাথে তারা ব্রিডিং করে, তখন তো তারা কি করবে, একজন আরেকজনের সাথে তাদের জেনেটিক ম্যাটেরিয়ালটা আদান প্রদান করবে, তাই না? এরা তো আসলে হিউম্যান বিং বা অ্যানিমেলস এর মতো আসলে ম্যাটিং করে না, এদের ম্যাটিং সিস্টেম, এদের আবার বিভিন্ন রকম সিস্টেম রয়েছে। শুধু সেক্সুয়াল ম্যাটিং যে তাদের হয় তা না, তাদের অ্যাসেক্সুয়াল আছে, ভেজিটেটিভ আছে, বিভিন্ন ধরনের ম্যাটিং কিন্তু তারা করে থাকে। তো এই সময় যখন তারা অন্য কোনো ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে এবং নিজেদের মধ্যকার জেনেটিক ম্যাটেরিয়াল আদান প্রদান করে, একটা সাইটোপ্লাজমিক ব্রিজ তৈরি করে তারা। একটা ব্যাকটেরিয়ার সেল ওয়াল আরেকটা ব্যাকটেরিয়ার সেল ওয়ালের সাথে ফিউজড হয়ে যায় এবং একটা সাইটোপ্লাজমিক ব্রিজ তৈরি হয়। সেই ব্রিজের মধ্য দিয়েই একটা ব্যাকটেরিয়া থেকে জেনেটিক ইনফরমেশন আরেকটাতে চলে যায়। মেইনলি সাধারণত যে ব্যাকটেরিয়াটা ডমিনেটিভ বা যার জিনগুলো বেশি প্রকট, তারাই সাধারণত অন্য ব্যাকটেরিয়াতে তাদের জেনেটিক ম্যাটেরিয়াল গুলো ট্রান্সফার করে থাকে। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। তো এই ক্ষেত্রে যখন তারা একটা ব্যাকটেরিয়া আরেকটা ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসবে, আই মিন ধরো একটা প্লাজমিড ক্যারি করা ব্যাকটেরিয়া আর অন্য আরেকটা নর্মাল ব্যাকটেরিয়া, সে তাদের মধ্যে যদি কোনো ম্যাটিং হয়, দেখা যাবে যে এই প্লাজমিড গুলো যাদের রেজিস্ট্যান্সি পাওয়ার রয়েছে, আই মিন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, তাই না? আমরা রেজিস্ট্যান্স বলতে বুঝি যে কোনো হার্মফুল প্রোটেকশনের বা হার্মফুল কোনো পয়জনের এগেনস্টে নিজেকে প্রোটেক্ট করতে পারার মতো জিন রয়েছে তাদের মধ্যে। এই জিনের অ্যাবিলিটিটা বা জিনের ম্যাটেরিয়ালটা যদি তারা সেই ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার করে দেয়, অন্য আরেকটা ব্যাকটেরিয়া যাদের সাথে সে ম্যাটিং করছে, ওই ব্যাকটেরিয়াটাও কিন্তু রেজিস্ট্যান্সি পাওয়ার তৈরি হবে। তার মানে তার মধ্যে আগে সেই পয়জন গুলোকে কিল করার কোনো অ্যাবিলিটি ছিল না, কিন্তু এই ব্যাকটেরিয়ার সাথে সংস্পর্শে আসার কারণে সে তখন সেই অ্যাবিলিটিটা সে পাবে। তার মানে সেও তখন রেজিস্ট্যান্ট হবে। তার মানে এই রেজিস্ট্যান্স প্লাজমিড গুলো যখন কোনো ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, তখন অন্য একটা ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসলে সে সেই রেজিস্ট্যান্সি ক্যারেক্টারটা তার ভেতরে প্রদান করে। এই জন্য এই প্লাজমিড গুলোকে রেজিস্ট্যান্স প্লাজমিড বলা হচ্ছে। এরপরে একটা আছে ডিগ্রেডেটিভ প্লাজমিড। ডিগ্রেডেটিভ প্লাজমিডটা কি? সাধারণত দেখো যে আমরা বিভিন্ন জায়গায় যখন এই যে আবর্জনাগুলো, ডাস্টবিনের আবর্জনাগুলো এক জায়গায় ফেলে রাখি, যেগুলো ডিগ্রেডেবল, আই মিন যেগুলোকে পলিব্যাগ বা অন্য কোনো সিনথেটিক পদার্থ তো আসলে নর্মালি ডিগ্রেডেড হয় না, কারণ সেগুলোকে ব্যাকটেরিয়াও খায় না, এত বাজে তারা যে ব্যাকটেরিয়াও সেগুলোকে খায় না। কিন্তু যেগুলো আমাদের ফ্রুটস, ভেজিটেবলস বা মোট কথা যেগুলোর সেলুলার, সেগুলো কিন্তু কি হয়, ডিগ্রেডেটেড হয়, তাই না? ডিগ্রেডেটেড হয় মানে আসলে মেইনলি সেগুলোকে ব্যাকটেরিয়া কম্পোজ করে। তার মানে ব্যাকটেরিয়া আমাদের পরিবেশের জন্য খুবই জরুরি একটা জিনিস, তা না হলে এই এত শত আবর্জনাকে ডিকম্পোজ করতো কে, আমাদের সার তৈরি করতো কে, ফার্টিলাইজার তৈরি করতো কে? এই ব্যাকটেরিয়াই কিন্তু সেই ক্ষেত্রে হেল্প করে থাকে। তার মানে সে কিন্তু এই আবর্জনাগুলো থেকে নিউট্রিশন নেয়, সেগুলোকে যখন সে খায় তখনই কিন্তু আসলে একটা দুর্গন্ধ তৈরি হয় বা পচে যাচ্ছে, আমরা বলি যে আবর্জনা থেকে অনেক দুর্গন্ধ আসছে, তার মানে তার উপরে ব্যাকটেরিয়াল অ্যাটাক হয়েছে এবং ব্যাকটেরিয়া গুলো সেখান থেকে পুষ্টি নেওয়া শুরু করেছে বলে তারা আসলে ডিগ্রেডেটেড হচ্ছে, এবং ডিগ্রেডেশন কারণে তাদের ভেতর থেকে স্মেল গুলো সিক্রেটেড হচ্ছে। তো এই সময় যেগুলো এই ডিগ্রেডেটিভ প্লাজমিড গুলো মেইনলি
এই ব্যাকটেরিয়া গুলোকে কোনো খাবারকে যখন তারা নিউট্রিশন হিসেবে নেয় সেগুলোকে ডিগ্রেড করতে হেল্প করে থাকে। তার মানে এই ডিগ্রেডেটিভ প্লাজমিডের অ্যাবিলিটি হচ্ছে যখন তারা কোনো ইনগ্রেডিয়েন্টস এর সংস্পর্শে আসবে যেখান থেকে সে নিউট্রিশন নেবে সেগুলোকে সে তারা ডিগ্রেড করে দেওয়ার অ্যাবিলিটি রাখে। সে কারণে এগুলোকে বলা হচ্ছে ডিগ্রেডেটিভ প্লাজমিড। এটা তো সব ব্যাকটেরিয়ারই ডিগ্রেডেশনের অ্যাবিলিটি আছে, বা যাদের মধ্যে ডিগ্রেডেটিভ প্লাজমিডটা থাকে তাদের ডিগ্রেড করার অ্যাবিলিটিটা বাকি ব্যাকটেরিয়াদের থেকে অনেক বেশি হয়ে থাকে। এরপরে হচ্ছে আরেকটা ফার্টিলিটি প্লাজমিড। ফার্টিলিটি প্লাজমিডটা হচ্ছে এদের কাজই হচ্ছে অন্য কোনো ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসলে তাদেরকে ফার্টাইল করে দেওয়া। ধরো কোনো একটা ব্যাকটেরিয়া মানুষের মধ্যে, প্রাণীর মধ্যে যেমন বন্ধ্যা রয়েছে, যেমন বাচ্চা কাচ্চা হয় না অনেক সময়, তাদের এই সকল ক্ষেত্রে যেসব ব্যাকটেরিয়া হয়তো বা কোনোদিনই সেল ডিভিশন করতে পারতো না বা ওই অ্যাবিলিটি তাদের ছিল না, জেনেটিক ত্রুটি থাকে না অনেক সময়, সে এররের কারণে কিন্তু তারা সেটা নাও পারতে পারে, তখন তারা কি করে এই ধরনের ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসলে তখন এই ফার্টিলিটি প্লাজমিড গুলোর মধ্যে থেকে তাদের ফার্টিলিটির জন্য দায়ী যে জিনের ইনফরমেশনটা সেটা ওই ব্যাকটেরিয়ার মধ্যে চলে যায়, তখন সেই ব্যাকটেরিয়াটা আবার সেই ফার্টিলিটিটা লাভ করে। তার মানে তারা ইনফার্টাইল থেকে ফার্টাইল হয়ে যেতে পারে। তাহলে ফার্টিলিটি প্লাজমিড গুলো তাদেরকে সেই ফার্টিলিটিটা প্রদান করতে পারে। এই জন্য সেগুলোকে ফার্টিলিটি প্লাজমিড বলা হচ্ছে, কারণ এই ধরনের প্লাজমিড গুলোর সাধারণত ফার্টিলিটি রিলেটেড জিন ক্যারি করে থাকে। এরপরে আরেকটা হচ্ছে কোল প্লাজমিড। কোল প্লাজমিডটা কি? কোল প্লাজমিড হচ্ছে এরা হচ্ছে কোলিসিন নামক এক ধরনের অ্যান্টিবায়োটিক ক্যারি করে থাকে এবং সিক্রেট করে থাকে। মানে কোলিসিন নামক এক ধরনের অ্যান্টিবায়োটিক তারা তৈরি করে এবং নিজেদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, ওই যে বলেছিলাম যে তারা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোটিন তৈরি করে, সেই অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোটিনটাই আসলে কোলিসিন, যেটাকে তারা তৈরি করে সিক্রেট করে অন্য কোনো হার্মফুল ব্যাকটেরিয়া থেকে নিজেকে সেভ করার জন্য। তো যারা এই ধরনের কোলিসিন অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোটিন তৈরি করার জন্য যে জিনগুলো সেগুলোকে ক্যারি করে থাকবে তাদেরকে আসলে কোল প্লাজমিড বলা হয়। এরপরে হচ্ছে ভাইরুলেন্স প্লাজমিড। ভাইরুলেন্স মানে যে বলেছে প্যাথোজেনিসিটি আছে যারা হচ্ছে অন্য কোনো ব্যাকটেরিয়ার বা কোনো মাইক্রোঅর্গানিজমের সংস্পর্শে আসলেই, বা এমনও হতে পারে যে সেই ব্যাকটেরিয়াগুলো মানুষের সংস্পর্শে আসলে মানুষও তো ইনফেকশন করে, তাই না? তার মানে যারা ইনফেকশন করে, যেমন আমাদের পেটের মধ্যে যেমন অনেক ভালো ব্যাকটেরিয়া আছে, আবার অনেক খারাপ ব্যাকটেরিয়া দ্বারাও আমরা আক্রান্ত হই, তাই না? যেমন সালমোনেলা টাইফি বলি, তারপরে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস বলি, যেটাই বলি, ব্যাসিলাস বলি, এগুলো কিন্তু মেইনলি ডিজিজ ক্যারি করে থাকে, এগুলো কিন্তু ইনফেকশনস। এই জন্যই কিন্তু এরা আমাদের বডিতে আসলে বিভিন্ন ধরনের ডিজিজ তৈরি করে থাকে। এই জন্য তার মানে এদেরকে ভাইরুলেন্স প্লাজমিড বলা হয়, যে এই ধরনের ব্যাকটেরিয়া গুলো সাধারণত এমন কিছু প্রোডাক্ট ক্যারি করে বা প্রোটিন ক্যারি করে যেগুলো আসলে তাদেরকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে তারা আসলে অ্যাপ্লাই করে থাকে, কিন্তু সেটা অন্য কারোর জন্য হার্মফুল হয়ে যায়, অন্য কেউ তার দ্বারা ইনফেক্টেড হয়ে যায়। এই জন্য এই ধরনের প্লাজমিড গুলোকে বলা হয় ভাইরুলেন্স প্লাজমিড। ঠিক আছে, তোমরা কি এটুকু বুঝতে পেরেছো? আরেকটা ক্লাস আছে তো, ক্লাস 10 শেষ হয়ে গেছে। হ্যাঁ, ক্লাস 10 শেষে দেখে শেষ করে দিব। তোমরা তো আরেকটা ক্লাস তো 40-এ, আমি 30-এর মধ্যে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো গেল হচ্ছে তোমাদের প্লাজমিডের টাইপস। এরপরে জাস্ট লাস্টে আর একটা পড়াই আছে, সেটা একটু পড়ে দেখি যে প্লাজমিডের বিভিন্ন অ্যাপ্লিকেশন। যেমন জিন থেরাপিতে কিন্তু প্লাজমিডকে ব্যবহার করা হয়ে থাকে। জিন থেরাপিতে আমাদের হিউম্যান বডিতে যদি কোনো থেরাপিউটিক জিন দিতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই জিনটাকে ক্যারি করার জন্য মেইনলি প্লাজমিডকে ব্যবহার করা হয়, কারণ জিনটাকে ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য আরেকটা ভেক্টর দরকার হয়, সেই ক্ষেত্রে প্লাজমিডটাকে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে হচ্ছে আমাদের বিভিন্ন রকমের যে ড্রাগ ডিজাইন করি আমরা, যে ড্রাগ ডিজাইন করে বডিতে সেই ড্রাগটাকে ইনসার্ট করার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে প্লাজমিডটাকে ব্যবহার করা হয়ে থাকে। যেমন হচ্ছে তোমার হিউম্যান ইনসুলিনটা যে তৈরি করা হয়, এটাতে কিন্তু আসলে মেইনলি বিভিন্ন ধরনের জিন, মানে সাধারণত প্যানক্রিয়াস তো আমাদের ইনসুলিন সিক্রেট করে থাকে, কিন্তু সেটা যখন আসলে প্রোডাকশনটা ঠিক মতো হয় না, বডির ওই জিনটা আসলে অ্যাবনর্মাল হয়ে যায়, জিনের মিউটেশন ঘটে বলেই কিন্তু আসলে মেইনলি এই প্রবলেমটা হয়। ইনসুলিন প্রোডাকশনের যে জিনটা, সেটার আসলে ব্যালেন্স থাকে না। দ্যাটস ওয়াই ইনসুলিন দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আসলে সেই জিনের সাপ্লাইটাকে অ্যাভেলেবল রাখা হয় এবং তারা সেই অনুযায়ী ব্লাড সুগারটাকে কন্ট্রোল করতে পারে। এই জন্য এই হিউম্যান ইনসুলিন ইনসার্শনের ক্ষেত্রে কিন্তু প্লাজমিডটাকে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আরো নানা ধরনের হার্মফুল ব্যাকটেরিয়া কিল করতে তাদেরকে ব্যবহার করা যেতে পারে। মোট কথা এগুলো হচ্ছে আমাদের কমার্শিয়ালি অ্যাপ্লাই করা হয়ে থাকে এইসব ক্ষেত্রে প্লাজমিড গুলোকে। আচ্ছা, তাহলে এখানে দেখো এই ছবিটা যে দেওয়া আছে, তোমাদের প্রথম টপিক
ডিএনএ ক্লোনিং এর ছবি দিয়েছিলাম, সেটা ওখানে বেশি ক্লিয়ার না, একটু ঝাপসা হয়ে গেছে, ওটা পুরনো আমার একটা শীট তো এই জন্য। তো এই জন্য এখানে একটা যে ছবি আছে এই ডিএনএ ক্লোনিং এর, এই ছবিটা দেখেও তোমরা কিন্তু ডিএনএ ক্লোনিংটা পড়তে পারো। এখানে সুন্দরভাবে সবকিছু আইডেন্টিফাই করে দেওয়া আছে বর্ণনা সহ। তো তোমরা এটা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবে যে আসলে কিভাবে ডিএনএ ক্লোনিংটা করা হয়ে থাকে। আর PB3 আর 2 প্লাস বি2 তো আমরা পড়েছি, আমি তোমাদেরকে পড়ে জানিয়েছি। এখানে আরেকটা শুধুমাত্র একটু পড়ে দেই, পিইউসি ভেক্টরটা কি। পিইউসি ভেক্টর, পিইউসিটাও একটা ভেক্টর যেটাকে আসলে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে এবং এটাকে মডিফাই করা হয়েছে সাধারণত PBr322 প্লাজমিড থেকে। আমরা তো বলেছিলাম যে প্রথম আর্টিফিশিয়ালি তৈরি প্লাজমিডটা হচ্ছে PBr322। এখানে এইটাকে আবার মডিফাই করে আরেকটা প্লাজমিড তৈরি করা হয়েছে যেটাকে বলা হয় PUC। এটা আরেকটু ছোট সাইজের প্লাজমিড, যার বেস পেয়ার হচ্ছে মাত্র 2700 বেস পেয়ার, হ্যাঁ, 2.7 KB। তো এই PUC প্লাজমিডটা আসলে P ফর প্লাজমিড, ইউসিটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। তার মানে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে এটা তৈরি হয়েছিল বলে ইউনিভার্সিটিটাকে স্মরণ করেই এটাই ইউসি। এদেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্য অরিজিন অফ রেপ্লিকেশন থাকবে, সিলেক্টেবল মার্কার হিসেবে তারা কাজ করবে এবং এদের ভেতরে মাল্টিপল ক্লোনিক সাইটও থাকবে এবং ল্যাগজেড নামক এক ধরনের জিন তারা ক্যারি করবে। এই ল্যাগজেড জিনগুলো আসলে তোমার ব্লু হোয়াইট স্ক্রিনিং নামক একটা টেস্ট আছে, এই টেস্টের ক্ষেত্রে খুবই অ্যাপ্লিকেবল। নেক্সট আরেকটা ক্লাসে আমি তোমাদের ব্লু হোয়াইট যে স্ক্রিনিংটা রয়েছে ডিএনএ বা প্লাজমিডের সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক, তোমাদেরকে পড়ালে তোমরা মজা পাবে। তো আজকে এই পর্যন্তই থাক। এই হলো আমাদের আজকের টোটাল পড়াশোনা, দুটো টপিকস আমরা কভার করলাম। নেক্সট সোমবারে আমরা একটা ক্লাস করতে চাই। আমাকে একটু হীরা জানাবে যে তোমরা আসলে সোমবারে 9টার দিকে ফ্রি আছো কিনা রাতে। হ্যাঁ ম্যাম, রাতের বেলা আমরা 9টার পরে সবাই। ওকে, ঠিক আছে, তাহলে সোমবারে আর কাউকে শিডিউল দিও না। সোমবারে আমরা রাত 9টায় আরেকটা ক্লাস করব, তাহলে আমাদের মোটামুটি আমরা নিজের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাব। ঠিক আছে? আর এই শিডিউলটা আমি তোমাদেরকে আজকেই এখন আমার একটু নেক্সট আরেকটা ক্লাস আছে, তো আমি হয়তো আজকে এখন না পারলে সন্ধ্যার মধ্যে তোমাদেরকে শীট দুটো প্রোভাইড করে দেবো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বুঝতে পারার সমস্যা হলো না, রাইট? জি ম্যাম। ওকে, ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো। আর একটু পড়লে ক্লিয়ার হয়ে যাবে, না পড়লে না বুঝলে আমি তো আছি, আমি হেল্প করবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে বাবা, সবাই তাহলে ভালো থাকো, আবার কথা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওকে, ম্যাম। হ্যাঁ ঠিক আছে, টেক কেয়ার। হ্যাঁ হ্যাঁ।